স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। হয়তো আমাকে দেখে ভাবছেন যে আমি এখানে কেন, কারণ আপনাদের পরিচিত হোস্ট ফয়সাল হাবিব তিনি ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে টেস্ট সেটা কাভার করার জন্য ভারতে যাওয়ার দিন গুনছেন। খুব শীঘ্রই তিনি হয়তো ভারতে পৌঁছে যাবেন এবং ক্রিক ফ্রেন্সির মাধ্যমে আপনাদের ভারত এবং বাংলাদেশের মধ্যকার টেস্টের সবশেষ খবরাখবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হোস্ট চেঞ্জ হলেও কিন্তু গেস্ট একই রয়েছেন, আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাজহারউদ্দিন অমি। অমি ভাই, আপনাকে স্বাগতম। সো গুড টু হ্যাভ ইউ ব্রাদার, অনেস্টলি। পার্টনার চেঞ্জ হইলো ব্যাটিং এর। আপনিও সাদা, আমিও সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পার্টনার এখন, ব্যাটিং পার্টনার, আমরা ওপেনার। আগামীকাল টেস্ট শুরু, সাদা পোশাকের রাইট। বাংলাদেশ ভারত। হাউ এক্সাইটেড ইউ আর? ভেরি এক্সাইটেড টু বি ভেরি অনেস্ট। যেভাবে আমরা পাকিস্তানের কাছে সিরিজ জিতে যে মোমেন্টাম নিয়ে আমরা ইন্ডিয়ায় যাচ্ছি, ইন্ডিয়ার সাথে খেলছি, ওই মোমেন্টামটা আমার মনে হয় না এর আগে কখনো ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচের আগে ছিল। টেস্ট ম্যাচের যে ধরন, যেভাবে খেলার জেতার যে মন মানসিকতা, সেটা এর আগে আমরা এইভাবে ভাবিনি কখনো, যে ইন্ডিয়ার মাটিতেও হারানোর স্বপ্ন এখন আমরা দেখতেই পারি। নো ডাউট যে পাকিস্তান থেকে ইন্ডিয়া অনেক ভালো সাইড, অনেক টাফ হবে বাংলাদেশের জন্য, কিন্তু আশা তো দেখাই যায়, এর জন্য খুবই বেশি এক্সাইটেড। আর 2 সপ্তাহের ব্যবধান হয়েছে, কিন্তু আমরা পাকিস্তানের সাথে টেস্ট খেলে এসে আবার একটা টেস্ট ম্যাচ দিয়ে আমরা আমাদের মোমেন্টামটা গেইন করার চেষ্টা করব। সো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। আমরা খেলার মধ্যে আছি, আমাদের প্লেয়াররা খুবই কনফিডেন্ট এবং তারাও কিন্তু গেমের মধ্যে থেকেই শুরু করবে। সো এদিক থেকে ভেরি এক্সাইটেড। আপনি বলছিলেন যে এখন আমরা আসলে ভারতকে হারানোর স্বপ্ন দেখছি, যেটা হয়তো 15 দিন আগেও সেই স্বপ্নটা আমাদের ছিল না। ইতিমধ্যেই কিন্তু ভারতের সাবেক ক্রিকেটাররা, ইভেন সুনীল গাভাস্কার, হার্ষা ভোগলে সবসময় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভালো ভালো কথা বলেন, তারাও বলছেন এবং ভারতকে সতর্ক করছেন। মানে এটি কি পাকিস্তান সিরিজের পর থেকেই আসলে দৃশ্যপটটার বদল? হ্যাঁ, ডেফিনেটলি। পাকিস্তান সিরিজের আগে আমাদের ওই মাউন্ট মাঙ্গানিউ একটা টেস্ট জয়টা আমাদের অনেক বড় একটা অর্জন হিসাবে দেখতাম। বাট টেস্ট ক্রিকেটে আমি যদি বলি, আমরা এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছি দেশের মাটিতে, ইংল্যান্ডকে হারিয়েছি দেশের মাটিতে, কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি অন্যরকম ছিল। ঘরের মাটিতে আমরা স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক করে আমরা অপোজিশনকে মোটামুটি ঘায়েল করে দিতাম। কিন্তু এই 2টা উইন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের উইন, আমাদের কনটেক্সট থেকে অনেক বড় হলেও ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা নিয়ে ওইভাবে কিন্তু কেউ হাইলাইট করে নাই। হ্যাঁ, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে টেস্টে, বাট আলটিমেটলি যখন অন্যান্য দেশগুলো হিসাব করতো যে ওরা তো নিজের কন্ডিশনকে ব্যবহার করে ওই কাজটা করেছে, সো আমাদের দেশে যখন আসবে আমরা ওদেরকে ওই কন্ডিশন দিব না। যখন বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে, পাকিস্তানের ঘরে গিয়ে পাকিস্তানের থেকে বেটার ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ জিতলো, শুধু একটা না 2টা টেস্ট ম্যাচ জিতলো, তখন গিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলাদেশ টেস্ট টিমের উপর একটা নজর আসলো যে দে আর ইমপ্রুভিং, দে আর আ গুড সাইড নাও। এমন না যে ফ্লুক বা একটা ম্যাচ জিতে গেছে বা এরকম কিছু না, তারা কনসিস্টেন্ট পারফর্ম করে এখন ভালো ক্রিকেট খেলছে। আর সবচেয়ে প্রমিসিং সাইড হচ্ছে যে আমাদের বোলিং ইউনিটটা, আমাদের পেস বোলিং ইউনিট, এর আগে কখন এত বেশি পটেনশিয়াল নিয়ে আমরা দেখেছি যে ফাস্ট বোলিং ইউনিটই 20টা উইকেট নেওয়ার মতো সক্ষমতা রাখে, এই জায়গাটা থেকে আরও বেশি থ্রেট দিচ্ছে। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এমনিতে তো স্পিনাররাই উইকেট নেয়, বাট ভালো উইকেটে দেশের বাইরে পেসাররা কিন্তু ম্যাচ জেতায়। সো এই একটা জায়গায় আমাদের এইবার অনেক বড় একটা সুযোগ আছে যে আমাদেরকে প্রতিপক্ষ সমীহ করে প্ল্যান করে খেলতে হবে। এমন না যে বাংলাদেশের সাথে টেস্ট খেলা গিয়ে খেললাম, নিজের মাটিতে খেলা, ওদেরকে তো শোয়াই দিব। সো ওই পাকিস্তান 2টা জয় বাংলাদেশের কনফিডেন্স লেভেলটা এত উপরে নিয়ে গিয়েছে, এইখান থেকে আমি বলবো না যে ওভার কনফিডেন্ট হবে, বাট এখান থেকে সেই যে আত্মবিশ্বাসটা, এইটার দরকার ছিল বাংলাদেশের। টেস্ট ক্রিকেট যে তারা একটা খেলার ধরন জানে, 5 দিনের খেলা, তো ওই ধরনটা ধরতে পেরেছে বলে মনে হয় কিনা এটা এই সিরিজে বোঝা যাবে। আমরা আসলে মোটামুটি টেস্ট খেলুড়ে দেশ প্রায় সব দেশের সঙ্গে জিতেছি, শুধু ভারত এবং সাউথ আফ্রিকা বাদে। তো আপনার কাছে আসলে বাস্তবতা কি বলছে? আমরা এই যে চেন্নাই টেস্ট হতে যাচ্ছে আগামীকাল থেকে, সেখানে আসলে আমাদের জেতার সম্ভাবনা কতটুকু, বা এটা আসলে বিশ্বাস করার মতো অবস্থা এখন আমরা আছি কিনা? আমি বিশ্বাস করি, অনেস্টলি আমি এখন বিশ্বাস করি যে আমরা টেস্ট ম্যাচ জিততে পারবো। কিন্তু হ্যাঁ, মানে পাকিস্তানকে যেভাবে হারিয়েছি, বা পাকিস্তানের মতো সহজ হবেই না, ইনফ্যাক্ট অনেক বেশি কঠিন হবে, কারণ তারা ওয়ার্ল্ডের নাম্বার 1 সাইড। এটা বাস্তবতাটা, এটাও মানতে হবে যে আমাদের র্যাঙ্কিং কিন্তু 9 না, ইফ আই এম নট রং, টেস্ট র্যাঙ্কিংয়ে 9 আর 1-এর সাথে খেলা হবে ভাই, এটা বাস্তবতা মেনে নিতে হবে। যতই আবেগ দিয়ে বলি, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং বাংলাদেশকে যদি ইন্ডিয়াকে হারাতে হয়, ইন্ডিয়ার ব্যাট ডে যাইতে হবে 5 দিন বা একটা এরকম কিছু হতে হবে, বাংলাদেশের কনসিস্টেন্টলি 5 দিন ভালো ক্রিকেট খেলতে হবে।
এছাড়া আপনি 5 দিন কি আসলে খেলা যাওয়ার মতো অবস্থায় আছে? কারণ আমরা যদি চিপক অর্থাৎ এম এ চিদম্বরম স্টেডিয়ামের যে অতীত ইতিহাস দেখি, তাহলে সবশেষ যে টেস্টটা এখানে ভারত খেলেছে 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে 317 রানে তারা জিতেছে, কিন্তু সেটা মাত্র 4 দিন খেলা হয়েছিল। আমি মানে এমনি হাইপোথেটিক্যালি বললাম 5 দিনের খেলা তো, সো আমাদের 5 দিন ভালো ক্রিকেট খেলতে হবে। ওই জায়গা থেকে 15টা সেশন হয় 5 দিনে, আমাদের টার্গেট রাখতে হবে যে অ্যাটলিস্ট 9টা থেকে 10টা সেশন জিততে হবে, তাহলে আমরা টেস্ট ম্যাচ জিততে পারবো। আদারওয়াইজ আমি যদি একটা দিনে 3টা সেশন হয়, আমি একটা সেশন জিতলাম, একটা সেশন 2টা সেশন হেরে গেলাম, তাহলে হবে না। আমরা পাকিস্তানের সাথে সবচেয়ে বেস্ট ক্রিকেটটা যেটা খেলেছি, আমরা সেশন বাই সেশন খেলেছি। মনে আছে কি না যে লাস্টের 12 ওভার বাকি ছিল বাংলাদেশ ব্যাটিংয়ে, ওরা চান্সই নিয়েছিল যে ডিক্লেয়ার করে বাংলাদেশকে শেষের দিকে ব্যাটিংয়ে পাঠাবে, কারণ বাংলাদেশ ওই ন্যাকটা আছে যে দিনের শেষ বেলায় এসে উইকেট হারানোর। বাংলাদেশ ওই জায়গায় রাইট করেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো যে বাংলাদেশ পাকিস্তানের সাথে রাইট করেছে, এইটাই কিন্তু কালেকটিভলি আমরা বড়োভাবে রেজাল্টে পেয়েছি। ইন্ডিয়ার সাথেও সেম, আমরা গিয়ে তো প্রথম দিন উড়াই দিতে পারবো না, তাই না? মানে সো ওই জায়গাটা থেকে আমাদের হেডস ডাউন রেখে, পা মাটিতে রেখে, মাথা নিচু করে নিজেদের প্রসেসটা ঠিক করে চালিয়ে যেতে হবে। রেস্ট ইজ আপ টু দ্য, মানে ওদের অপোজিশনের উপরও ডিপেন্ড করবে ওদের ভুলগুলা কত মাত্রায় করে, আমরা ভুল কম করি নাকি ওদের থেকে। নো ডাউট, মানে ওদের যে লাইন আপ, মানে আপনি কাকে টার্গেট করবেন কি বলবেন, একমাত্র একটাই উপায় আছে যে মানে অনেক বেশি আউটস্ট্যান্ডিং কিছু হলে বাংলাদেশ ভালো করতে পারবে। আর এখন যে সিচুয়েশন, বাংলাদেশের ওই সাহসটা আছে, এইটাই একটা মানে সবচেয়ে বেশি আমাদেরকে ওই আশাটা জাগাচ্ছে যে মেবি, জাস্ট মেবি। আপনি যে কথাটা বললেন, এটাই কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন। এখনই তারা 2টো টেস্টই জিততে চায়, কিন্তু সেটা ফার্স্ট ডে থেকে নয়। এক্স্যাক্টলি। তারা একদম শেষ দিনের শেষ সেশনে গিয়ে ভাববে যে তারা আসলে জয় বা পরাজয়ের জন্য খেলবে। যাই হোক, এটা একটু জানিয়ে রাখা। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বেশ কয়েকজন সাংবাদিক চেন্নাইয়ে চলে গেছেন, যদিও ক্রিক ফ্রেঞ্চে এখনও যেতে পারেনি, তবে খুব শীঘ্রই যাবে। কিন্তু সেখানে প্রতিটা গণমাধ্যমে বাংলাদেশে তারা যেটা দেখাচ্ছে যে উইকেট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, লাল উইকেট হবে নাকি ঘাস হবে নাকি কালো। এবং উইকেট নিয়ে ইতিমধ্যে চিদম্বরমের যে কিউরেটর, তিনি একটা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন এবং তিনি বলেছেন প্রথম 2 দিন এখানে আসলে পেসারদের জন্য কিছুটা সহায়তা থাকতে পারে, কিন্তু সেখানকার গরম এবং উইকেটের আচরণ শেষের 3 দিন আসলে উইকেটটা ভেঙে যেতে পারে, স্পিনারদের সহায়তা হতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কেমন উইকেট হতে পারে এখানটায়? যেটা বলেছেন ন্যাচারালি এরকমই হয়। চেপকের উইকেটটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেকেন্ড ডে থেকেই টার্ন করা শুরু করে, যেহেতু উনি বলছেন যে 2 দিন ধরার চান্স আছে, বাট নেক্সট 2-3 ডেজ কিন্তু বল টার্নই করবে, বল লো করবে, আমরা ওইভাবেই দেখি। ওদের স্পিন অ্যাটাকও কিন্তু অনেক ভালো। সো চ্যালেঞ্জটা এখানেই যে ব্যাটারদের চ্যালেঞ্জ, এই সিরিজটা কিন্তু ব্যাটারদের চ্যালেঞ্জ হবে যে 2 দলই বোলারদেরকে কিভাবে নেগোশিয়েট করে। আর আমার কাছে মনে হয় যে পিচ তো ঠিক আছে, আমরা পাকিস্তানেও যখন যাই প্রথমে গিয়ে দেখি যে গ্রিন সারফেস, পেস বোলারদের জন্য অনেক কিছু হবে। সেই পাকিস্তান ওইখানে গিয়ে একটা ট্যাকটিক্স মিস করলো আমার মনে হয়েছে, যে আমরা যেখানে 2 জন স্পিনার খেলালাম, ওরা কিন্তু কোনো স্পিনার খেলায়নি। সো ওই জায়গাটাতে কিন্তু তারা ওই প্লয় থেকে মিস করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হবে যে প্রথম টেস্টটায় যদি আমরা তাদেরকে সারপ্রাইজ করে ফেলতে পারি, যেটা আমরা পাকিস্তানকে করেছি। তারা কিন্তু আমাদের প্রথম টেস্ট দেখে তারা আমাদের খেলার স্টাইল, প্যাটার্ন, স্ট্রেংথ, উইকনেসেস এগুলো কিন্তু অ্যাসেস করবে, অলরেডি করেছে। বাট যখন আপনি মাঠে গিয়ে অপোজিশন থেকে ওই থ্রেটগুলো পাবেন, তখন আরও বেশি আপনি মানে সেফ কীভাবে হওয়া যায় ওই জিনিসগুলো আপনি কিন্তু মার্ক আউট করেন। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হবে যদি তারা প্রথম টেস্টেই আন্ডারডগ থেকে, আন্ডার দ্য রাডার থেকে তাদেরকে যদি সারপ্রাইজ করে দিতে পারে, যেমনটা আমরা পাকিস্তানকে করেছি। আমরা অ্যাট ওয়ান স্টেজ ওয়ে 26 for 6, ওইখান থেকে আমরা ম্যাচ ঘুরিয়েছি। তারপরে আমাদের ফার্স্ট টেস্টেও আমরা ট্রেইলে ছিলাম, ট্রেল করে আমরা পরে গিয়ে ওখান থেকে কাম ব্যাক করেছি। ওই জায়গা থেকেই আমরা মনে হয় যে আমরা এই সারপ্রাইজটা যদি ইন্ডিয়াকে প্রথম টেস্টে প্রথম 2 দিনে যদি আমরা একটা আপার হ্যান্ড নিয়ে নিতে পারি, আপনার পুরো খেলাটাই কিন্তু প্রেশারের। পাকিস্তান কিন্তু আমাদের কাছে হেরেছে প্রেশারেও, ওদের ওই এক্সপেকটেশনের প্রেশার, হোম গ্রাউন্ডের প্রেশার, বড় দলের তকমার প্রেশার, এই প্রেশারগুলো কিন্তু থাকে যখন আপনি ছোট দলের সাথে খেলতে যান। ওই প্রেশারটা যদি বাংলাদেশ কোনো রকমে প্রথম 2 দিন দিয়ে দিতে পারে ইন্ডিয়াকে, 5 দিনে বা 4 দিনের মানে 2-4 ইনিংসের মধ্যে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। আর এমন কোনো গ্যারান্টি নাই যে কোনো টিম 2 ইনিংসেই ভালো করবে, ব্যাট হাতে বলি, বল হাতে বলি।
সো ওই জায়গাটায় যদি আমরা ফার্স্ট টেস্টে ক্যাশ ইন করে ফেলতে পারি, ইউ নেভার নো, আমরা ইউ নেভার নো, মানে আমি এখনো বলতে চাচ্ছি না যে জিতবো কিনা, বাট ইউ নেভার নো। না অবশ্যই সেই আশাটা নিশ্চয়ই আমাদের মতো সবারই, কিন্তু একাদশটা আসলে কেমন হবে? কারণ চেন্নাইয়ের যে উইকেট সেটা সবসময় স্পিন ফ্রেন্ডলি, এবং আমরা ধারণা করতে পারি রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল, এই তিনজন থাকবেন, এই তিন স্পিনার একই সাথে, যেহেতু তারা ব্যাটটাও ভালো, কিন্তু তিনজনই মোটামুটি ব্যাটিং করতে পারেন, তো তাদেরকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশের একাদশটা কেমন হবে? মানে যে আলোচনাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে 3 পেসার নাকি 3 স্পিনার। এইখানেই সবচেয়ে বড় এটা যে আমরা তাইজুলকে খেলাবো নাকি আমরা একজন 3জন পেসার খেলাবো, এখানে একটা ডিলেমায় বাংলাদেশ কিন্তু। বাট আদার দেন দ্যাট আর কোনো, কিন্তু এটা সুইট ডিলেমা, এটা এমন না যে খুব আহামরি সমস্যার কোনোই। আমরা যদি এক্সপেক্ট করি যে আমরা আমাদের নিউ ব্র্যান্ড অফ ক্রিকেটটা যদি খেলতে চাই, তাহলে আই উড গো ফর 3 সিমার্স আমার মনে হচ্ছে। কারণ আমরা পাকিস্তানে আমরা কিন্তু স্পিনারের ঘাটতি পাইনি। আমাদের কাছে মনে হচ্ছিল যে পেস ফ্রেন্ডলি ট্র্যাক, বাট একদিনের জন্য হলেও যদি স্পিন ধরেছে আমরা ওই দিনই কাজে লাগিয়ে দিয়েছি। ইফ আই এম নট রং, আমরা 7 উইকেট নিয়েছিলাম আমাদের স্পিনাররা, সাকিব আর মিরাজ মিলে একদিন, কিন্তু এটা জাস্ট আমরা একদিন পেয়েছিলাম। সো ওই জায়গা থেকে আমাদের ওই লাক্সারিটা আছে। যদি চেন্নাইতে আমরা ধরি সাপোজ 3rd ডে থেকে বা 2nd ডের পর থেকে বল টার্ন করা শুরু করে, আমাদের যে 2জন কোয়ালিটি স্পিনার রয়েছে তারা কিন্তু ওই কাজটা করে দিতে পারবে। সো আমরা তাইজুলের থেকে যদি আবার ওই একই জিনিস এক্সপেক্ট করতে যাই, সো ওটা তো সাকিব আছে আমাদের, বাট আমি যদি এখানে নাহিদ রানা বা হাসান মাহমুদকে ড্রপ করি, আমি কিন্তু আমার একটা ভ্যারাইটি ড্রপ করলাম। নাহিদ রানা এক্সপ্রেস ফাস্ট বোলার, 150+, যতই মরা উইকেটে একটা বোলার যদি জোরে বল করে না, ব্যাটসম্যানদের কিন্তু ডিফিকাল্ট হয়। সো ও সেই ওই ভ্যারাইটিটা আমাদের এখন দিচ্ছে। হাসান মাহমুদ ইজ মানে অ্যানয়িং বোলার ফর দ্য ব্যাটার্স। সে একটা জায়গায় এমনভাবে বল করতে থাকবে, সে অ্যানয় করতে থাকবে। সো তারও ভেরিয়েশন ডিফারেন্ট। তাসকিন আহমেদ এক্সপ্রেস ফাস্ট বোলার, সুইংও আছে এবং এক্সপিরিয়েন্স। সো আমাদের পেস বোলিংয়ে যদি এই ভ্যারাইটিটা, তা আমরা যেভাবে দেখছি, তারা যেভাবে ইমপ্লিমেন্ট করেছিল পাকিস্তানের এগেনস্টে, যদি ওই সাহসটা আমরা দেখাই, তাহলে আমার মনে হয় যে উই শুড গো ফর 3 সিমার্স। আর 2জন স্পিনার তো আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার বলতে হবে, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, 2জনে কিন্তু অলরাউন্ডার। সো আমাদের ব্যাটিংয়ের ওই ব্যালেন্সটাও তারা প্রোভাইড করবে। এই জায়গা থেকে যতই স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক হোক, অ্যাটলিস্ট প্রথম টেস্টটায় আমাদের টেমপ্লেটটা, পাকিস্তানে যে আমাদের টেমপ্লেট ছিল ওই টেমপ্লেটেই খেলা উচিত। কিন্তু এরকম কি হতে পারে কি না? কারণ আমরা যদি দেখি ওই ফার্স্ট টেস্টটা যেখানে পাকিস্তান কোনো স্পিনার নিয়ে নামেনি, কিন্তু পরে আমরা দেখা গেল যে খেলা ম্যাচের পরে আমরা দেখলাম যে প্রথম দিন হয়তো বা উইকেটটা একটু পেসারদের পক্ষে কথা বললো, এরপরে যদি আবার এরকম হয় যে স্পিনারের ঘাটতি, সেক্ষেত্রে আপনার মানে একজন স্পিনার যখন দরকার পড়ে, সেক্ষেত্রে আসলে তখন কি করা যেতে পারে? বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাদমানকে বসিয়ে জয়কে খেলানো যায় কিনা ওপেনিংয়ে, যদি আমরা 3 পেসারই খেলাতে চাই। কারণ জয় অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তান শাইন্সের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন কিন্তু, এবং নেটেও আমরা তাকে বোলিং করতে দেখেছি বেশ দীর্ঘ সময় ধরে, প্রায় প্রতিদিনই তিনি বোলিং করেছেন। তো আপনার কাছে আসলে আইডিয়াটা কেমন মনে হয়? আমার মনে হয় না, টু বি ভেরি অনেস্ট, কারণ সাদমান যে টাচে আছে ওই জায়গা থেকে এই প্লেয়ারটাকে জাস্ট ফর দ্য সেক অফ পার্ট টাইম বোলিংয়ের একটা অপশন পাওয়ার জন্য জয় থেকে যদি আমি ওই প্লেয়ারটাকে বসিয়ে দিয়ে জয়কে খেলাই, তাহলে সাদমানের উপর অন্যায় হবে। প্লাস আপনি আপনার যে ব্যালেন্সটা এখন দলে আছে, ওপেনাররা যে স্টার্ট দিচ্ছে আপনাকে, সেই জায়গা থেকে আপনি একটা প্লেয়ারকে কিন্তু নড়বড়ে করে দিবেন। আর আমার মনে হয় না যে একজন পার্ট টাইমারকে দিয়ে এক্সপেক্ট করবেন যে যে কাজটা আপনার মেন 2 স্পিনার করতে পারে নাই, সেই কাজটা একজন পার্ট টাইমার করে দিবে, এই আশা করাটাও, তাও এগেনস্ট আ টিম লাইক ইন্ডিয়া, তাদের যে ব্যাটিং লাইন আপ। আর এটা ওয়ানডে হলে, T20 হলে আমি হয়তো ভাবতাম, বাট আপনার টেস্ট ফরম্যাটে আপনার মেইন বলার যদি কিছু না করতে পারে, আপনার অপশনাল বলার যে করে দিবে, সেটার আসলে কোনো গ্যারান্টি নাই। সো এদিক থেকে না, আই ডোন্ট থিঙ্ক সো। জয়ের জায়গাটা হারিয়েছেন কিন্তু তিনি পাকিস্তানেই, ফার্স্ট ইনজুরিতে পড়েছে, কিন্তু তিনিই ছিলেন। তারপরে তার ইনজুরির কারণে সাদমান আসলো, সাদমান জায়গা পাকা করে নিল। আর টেস্ট ক্রিকেটে সাদমানের মতো একজন ব্যাটার খুবই দরকার এখন আমাদের, যে টাইম কিল করতে পারবে, সময় নেবে। জাকিরকে আমরা দেখেছি কিন্তু শটও খেলে, বাট সাদমান কিন্তু তার একটা ফ্রেম অফ মাইন্ডেই থাকে টেস্ট ক্রিকেটে, যেটা দরকার। আই উড লাভ টু সি হিম স্কোর মোর রানস, স্পেন্ড মোর টাইম অন দ্য ক্রিজ। আমার মনে হয় যে সাদমান আমাদের দলের জন্য একটা ভাইটাল একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এখন। আর বোলিং অপশন যদি বলি, মমিনুল হাত ঘোরাতে পারে, লেফট আর্ম স্পিন যদি বলি, আমরা যদি তাইজুলকেই মিস করে থাকি, আমাদের সাকিব তো ওই কাজটা করছে।
আমাদের মিরাজ অফ স্পিনার আছে। হ্যাঁ, যদি একজন লেগ স্পিনার থাকতো আমাদের, তাহলে আমি ভাবতাম যে লেগ স্পিনার তো একটা ভ্যারাইটি অ্যাড করে, তাহলে আমি একজন সিমারকে কমিয়ে বা একজন ব্যাটারকে কমিয়ে কি আমি একটা লেগ স্পিনার অ্যাকোমোডেট করতে পারি নাকি। ওই জায়গা থেকে যদি ভ্যারাইটি না থাকে আমার মনে হয় যে একটু ডিফিকাল্ট হবে। বাট তাইজুলের জন্য আনলাকি, অনেস্টলি তাইজুলের মতো প্লেয়ার বসে আছে বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট লিডিং উইকেট টেকার টেস্টে, 200 উইকেটের কাছাকাছি মনে হয় তিনি, সাকিবের পর তিনিই হবেন। সো তার জন্য একটা খুবই ডিফিকাল্ট ফেস যাচ্ছে, টাফ ফেস যাচ্ছে অ্যাজ এ ক্রিকেটার, যে এত ভালো পারফর্ম করার পরও খেলতে না পারার যে আক্ষেপটা থাকবে। বাট উনি যেদিন খেলবেন দেখবেন পারফর্ম করবে। বাট এই ফার্স্ট টেস্টে ইউ নেভার নো, একটা গ্যাম্বেল, এইখানে আমি ভুলও হইতে পারি, 3 পেসার খেলানোর তথ্য থেকে বের হয়ে বাংলাদেশ 3 স্পিনারও খেলাইতে পারে। বাট সোফার যে রিদমে আছে ওই 3 জন পেসারের একজনকে বসালেও আমার মনে হয় যে পরে গিয়ে ডিফিকাল্ট। তার মানে আপনার কথায় আমি যেটা বুঝছি যে বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে খেলেছে সেই একাদশ থেকে কোনো পরিবর্তন হচ্ছে না। আমার মনে হচ্ছে না, খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। যদি পিচের উপর আমরা করি ঠিক আছে, বাট আমরা যদি পিচকে এত সেন্টার করে ফেলি যে পিচে স্পিন হবে এই হবে, এর জন্য একজনকেই শুধু যদি আনি, ওই একজন কি ডিফারেন্স মেক করবে এটার গ্যারান্টিটা কোথায়? রাদার আমি আমার যে একটা থিওরি নিয়ে খেলতেছি, আমার যে টেমপ্লেট একটা তৈরি করেছি ফাস্ট বোলারদের কীভাবে ক্যাপ্টেন রোটেট করে, কিভাবে লম্বা স্পেলে বল করাচ্ছে ফাস্ট বোলারদের, এই টেমপ্লেটে যদি আমরা খেলি তাহলে আমার মনে হয় যে ওই ঘাটতিটা আমার মনে হয় না ফিল করা হবে। যদি যদি সাকিব মিরাজ দুইজনেরই ব্যাট ডে যায় দেন তো মনে হবে যে না আরেকটা স্পিনার কেন নিল না। বাট আইডিয়ালি আমি যদি দেখি আমাদের 2 জন স্পিনার খুব ভালো মানের স্পিনার আছে, আরেকজন হলে হয়তো ভালো হতো। বাট এখন যে সিচুয়েশন আমাদের পেসাররা এগিয়ে। যদি টিম ম্যানেজমেন্ট ভাবে যে আসলে তারা 2 পেসার খেলাবে, আমরা যদি দেখি নাহিদ রানা 4 উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছেন, ডিলেমা কিন্তু তাসকিনও 4 উইকেট পেয়েছেন, আপনাকে যদি এই 3 জনের মধ্যে 2 জনকে নিতে বলে আপনি কোন 2 জনকে নেবেন? এটা খুবই টাফ কল হবে। আমি কাকে বাদ দিব? আমি নাহিদ রানাকে চাই, কারণ নাহিদ রানার যে পেস, তার ওই এক্সপ্রেস বোলিংটা, যে থ্রেড বোলিংটা, শর্ট পিচ ডেলিভারি করে ব্যাটারদের টেস্ট করা, এটা তো নাহিদ ছাড়া আমার এই দলে তাসকিনকে আমি ওই রিস্ক নিব না। কারণ তাসকিনের একটু লোড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তাসকিন সুইংয়ের উপর কিছুটা বেশি ডিপেন্ড করেন। সো ওই জায়গা থেকে আমি নাহিদ রানাকে চাই। হাসান মাহমুদ যে বোলিং করেছে, এরপর আমি হাসান মাহমুদকে কীভাবে ড্রপ দিব? সো আমার সবচেয়ে উইকেস্ট লিঙ্ক এখন তাসকিন হয়ে দাঁড়ায়। ইমাজিন তাসকিন আমার লিডিং ফাস্ট বোলার, তাহলে কিন্তু আমাদের আসলে পেস বোলারদের অভিজ্ঞতাটাও কমে যায়, মানে 3-6 টেস্টের মাত্র অভিজ্ঞতা। একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে যে আমি তাহলে কাকে বাদ দিব। এর জন্য আমি আসলে খুঁজে পাচ্ছি না যে আমি 3 পেসারের বাইরে আমি দেখতেছি না এখন। যদি খেলায় ফেলে তাইজুলের জন্য দেন ওই একজন আনলাকি হবে, এছাড়া আর কিছু না। এমন না যে তিনি বাজে প্লেয়ার দেখে তাকে ড্রপ দেওয়া হয়েছে, কন্ডিশনের কারণেই হয়তো ড্রপড হবে। বাট কাকে ড্রপ দিতে আমি চাই না। শান্ত বলেছেন প্রেস কনফারেন্সে যে তারা 2টা ম্যাচই তাদের আসলে জেতার লক্ষ্য। এই যে কনফিডেন্স, এইটা আসলে দল হিসেবে কিংবা একজন ক্যাপ্টেনের কথা থেকে যখন বাকি ক্রিকেটাররা এই কথাটা শোনেন, সেটা আসলে কতটুকু বুস্ট আপ করে পুরো দলের মধ্যে? পলক, আমি আজকে একটা কথা বলি, আপনিও জানেন আমিও জানি ভালো করে, প্রেস কনফারেন্সে প্লেয়াররা কোচরা যেসব কথা বলে, ডু ইউ রিয়েলি ফিল দে মিন ইট? ডু ইউ রিয়েলি ফিল ইট? এটা বলে দর্শকরা যারা যেটা শুনতে চায় সেটাই বলে। যখন আপনি দর্শক যেটা শুনতে চায় ওটার উল্টাটা বলবেন, তখনই কিন্তু কথাবার্তা কেন বললো 2টা টেস্টে একটা জিতবে একটা হারবে, 2টা টেস্টে তো 2টা জেতার কথা বলা উচিত ছিল। ও ক্যাপ্টেন কি বলবে এখন? 2 টেস্টই জিতবো। আবার কিন্তু একই সাথে ওই কথার লেজ ধরেই যদি আমি বলি, সেখানে কিন্তু তিনি বলেছেন যে প্রথম দিন থেকে আবার তার জয়ের ইচ্ছা নাই, শেষ দিনের শেষ সেশনে এসে। যদি প্র্যাকটিক্যাল কথা আমি বলতে যাই, আমি তো বলতে পারবো না যে ভাই এই টেস্ট ম্যাচ আমি জিতবই, কারণ 5 দিনের খেলা। আমি তো জানি না ফার্স্ট ডে কী হচ্ছে, সেকেন্ড ডে কী হচ্ছে, থার্ড ডে গিয়ে মানুষ বুঝতে পারে এই টেস্টটা কোন দিকে যাচ্ছে। তো অল অফ আ সাডেন আমি যদি বলি যে আমি ফার্স্ট টেস্ট জিতবো, তারপরে দেখা যাবে সেকেন্ড টেস্টে কী হয়, আমরা সিরিজের জয়ের জন্য আগাবো, শুনতে ভালো লাগে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এটা কিন্তু পসিবল না। যারা ক্রিকেটটা বুঝে ভালো মতো, বা প্লেয়াররাই ইনফ্যাক্ট, প্লেয়াররা হয়তো এসে বলবে আমরা 2 টেস্টই জিতবো। ওরা কি কেউ বলবে আমরা 1 টেস্ট জিতবো 1 টেস্ট হারবো? কেউ বলবে না এটা। সো এটা হলো আশা দেয় আমাদেরকে, আমরা যেটা শুনতে চাই সেটা আমরা শুনলে আমাদের ভালো লাগে। অনেকে এটা নিয়ে হাসি তামাশা করবে, আবার অনেকে বলবে যে না, গুড কনফিডেন্স শো করেছে, ক্যাপ্টেনের ভাবভঙ্গি ভালো। সাধারণত প্রশংসাটাই বেশি হয়, কিন্তু ড্রেসিং রুমে এক্স্যাক্ট প্ল্যানটা যেটা হয় সেটা কেউ জানে না।
আমরা পাকিস্তানে কি ভেবেছিলাম যে আমাদের পেসাররা এই এক একজনের এক এক রোল নিয়ে আমরা প্লে করব? আমরা কখনোই ভাবিনি। 26 রানে 6 উইকেটের পর আমরা কেউ ভেবেছিলাম যে এই টিম কামব্যাক করবে? ওরা ভেবেছে কিন্তু। সো ওই যে কিছু জিনিস আছে একদম ক্লোজ ডোর। তবে কনফিডেন্সটা থাকা ভালো। কনফিডেন্স ভেরি গুড। ওই যে আমি বললাম না, আমার সাথেও যদি এখন আপনি একটা ভালো কথা জিজ্ঞেস করেন, আমি খুব ভালো ভালো উত্তর দিব, পাবলিক শুনে খুব মজা পাবে, আল্লাহ কত ভালো ভালো কথা বলতেছে। বাট রিয়েলিটি ওয়াইজ সেকেন্ড টেস্টের কথা এখন ভাবারই কথা না ভাই। ফার্স্ট টেস্ট খেলা শুরু হচ্ছে কালকে, আগে ফার্স্ট টেস্ট শেষ করি, তারপর সেকেন্ড টেস্ট দেখা যাবে। হ্যাঁ, কেউ তো আর হারতে আসে না। আমি খেলবো, আমি কি হারতে আসবো নাকি, যতই আমি ছোট টিম হই। সো ওদিক থেকে হ্যাঁ, মানে মন মানসিকতা এখন অ্যাটলিস্ট বলার সাহস পাচ্ছে যে আমরা 2টা টেস্ট জিতবো। দিস সাউন্ডস গুড। আগে যেমন ইন্ডিয়ায় গিয়ে আমরা বলতাম যে ভারতের সাথে খেলছি, ভালো ক্রিকেট খেলাই আমাদের প্রাপ্তি, দেখি কি হয়, দিন অনুযায়ী আমরা কথা বলবো এই অনুযায়ী। এখন অ্যাটলিস্ট ওই গার্ডসটা দেখাচ্ছে। দ্যাটস বিকজ অফ দ্য সিরিজ উইন এগেনস্ট পাকিস্তান। বাংলাদেশ নিয়ে অনেক কথা হলো, এবার যেহেতু প্রতিপক্ষ ভারত, নাম্বার 1 টিম, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ব্যাটারদের জন্য, কারণ ভারতের বিপক্ষে আপনি খেলতে গেলে আপনাকে রান করতেই হবে 100%, আপনার কাছে কি মনে হয় যে ভারতের কোন প্লেয়ার বাংলাদেশের জন্য থ্রেট হতে পারেন? ভাই কার কার নাম বলবো আমি, মানে কার কার নাম বলবো? আপনি ওপেনার জয়সওয়াল, মানে ওয়াট আ প্লেয়ার। রোহিত শর্মার কথা তো বললাম না, উনি তো বাংলাদেশ এগেনস্টে দাঁড়াইলে বাংলাদেশ শেষ। বিরাট কোহলি, শুভমান গিল, তাদের টপ 6 এত কম্প্যাক্ট, ওখানে কিন্তু কোনো জায়গা নাই। ওই 6 জনের মধ্যে 6 জনেরই বড় ইনিংস খেলার ক্যাপাবিলিটি আছে। আবার ঋষভ পান্ত কিন্তু ফিরছেন। এক্স্যাক্টলি, মানে ঋষভ পান্ত 6-এর পরে, হিসাবটা দেখেন, ঋষভ পান্তের মতো প্লেয়ার 6-এর পরে ব্যাট করবে। রবিচন্দ্রন অশ্বিন ক্যান স্কোর বিগ রানস। আমাদের এখন এখানে 1-2জনকে দেখে কোনো লাভ নেই। আমরা পাকিস্তানের সাথে যেটা করেছি, আমরা ব্যাটারের নাম দেখিনি, আমরা ব্যাটারের ব্যাট দেখেছি, আমরা অপোজিশনে আমাদের হাতে বল ছিল, আমরা বল করেছি। আমরা যদি নাম দেখে বল করতে যাই, আমরা এমনিই ডিমোরালাইজড হয়ে যাব। আমরা যখন দেখব সামনে জয়সওয়াল, রোহিত শর্মা বড় পার্টনারশিপ করতেছে, কে কে বাকি আছে, বিরাট কোহলি টু কাম ইন নেক্সট, শুভমান গিল টু কাম নেক্সট, মানে দেন আপনি এমনিতেই ডিমোরালাইজ হয়ে যাবেন। সো রাদার আপনি একটা সেশন বাই সেশন দেখি। আমরা প্রথম সেশনে যদি আমরা বল হাতে থাকে, আমাদের সামনে ওপেনার কারা আছে, আমাদের টার্গেট থাকবে এই সেশনে অ্যাটলিস্ট 3টা উইকেট নেওয়া। ফার্স্ট ডে ফার্স্ট সেশন আমাদের টার্গেট থাকবে। যদি 3টার জায়গায় 2টাও নেই, দেন ইটস ভেরি গুড, খারাপ না। একটা উইকেট নিলেও ফেয়ার এনাফ, তাই না? মানে ওইভাবে যদি আমরা আগাই, তাহলে মনে হয় যে ছোটো ছোটো প্ল্যান করে ছোটো ছোটো এই ফেজগুলোতে যদি আমরা জিততে পারি, তাহলেই আমাদের সামগ্রিকভাবে এই টেস্ট ম্যাচে একটা ভালো কিছু করা সম্ভব। যেটা আমি এর আগে পাকিস্তান সিরিজেও বলছিলাম যে পাকিস্তানের ইন্ডিয়ার এগেনস্টে যদি আমরা টেস্ট ম্যাচ খেলি, 5th ডের ফাইনাল সেশন পর্যন্ত যদি আমরা খেলতে পারি, দেন উই ক্যান সে যে এই টেস্ট ম্যাচটা কোথায় যাবে। এর আগ পর্যন্ত আমরা ধরেই নিব যে আমরা আন্ডারডগ ভাই, আমরা উই আর প্লেইং এগেনস্ট দ্য টপ টিম। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা যদি এখন খুব ওভার কনফিডেন্স শো করি, হ্যাঁ আমাদের ওয়ার্ল্ড ক্লাস, আমি ইদানিং দেখছি যে আমাদের ওয়ার্ল্ডের সেরা স্পিন অ্যাটাক নাকি বাংলাদেশের 21শ শতাব্দীতে। ম্যান, তাদেরও তো ওয়ার্ল্ডের সেরা স্পিন অ্যাটাক আছে। আপনি এক্স্যাজারেট করেন না, প্লেয়ারদেরকেও একটু অত প্রেশার দিয়েন না, এক্সপেকটেশনের প্রেশার এত দেওয়াও ঠিক না। কারণ আপনি বাস্তবতা জানেন, আমি জানি, তো কেন ওদেরকে এত প্রেশার দেওয়া? লেট এনজয় দেয়ার ক্রেন। পরে আপনি যদি দেখেন বিরাট কোহলি প্রায় 6 মাস পরে টেস্টে ফিরছেন, বা পুরো ভারত দলই আসলে 6 মাস পরে টেস্টে, হ্যাঁ হ্যাঁ, ওদের হোম সিজন শুরু হচ্ছে, 1.5-2 বছর পরে আসছেন। এটাই কিন্তু আমাদের অ্যাডভান্টেজটা, যে আমরা যদি নাম না দেখে যদি ওই সিচুয়েশনটাই দেখি, ও একটু শেকি থাকবেই ওই জায়গাটাতে, ওই প্লেয়াররা একটু শেকি থাকবে। নিজের দেশে খেলা, আরও অনেক কিছু করে দেওয়ার ব্যাপার থাকে, ওরা দেশের মাটিতে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার অনেক চেষ্টা করে। শুভমান গিলের রেকর্ড দেখেছি দেশের মাটিতে আউটস্ট্যান্ডিং। জয়সওয়াল আউটস্ট্যান্ডিং, সে তো ইংল্যান্ডের এগেনস্টে তো মনে কত 500-600 রান করছে, মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার। রোহিত শর্মা, এই লোকের কথা কিছু বলতেই পারবেন না আপনি, মানে হি ইজ ডেভাস্ট্রেটিং। সো ওই জায়গা থেকে আমরা যদি তাদের একটু শেকিনেসটাকে কাজে লাগাই ফেলতে পারি, আমি এর জন্যই বললাম যে প্রথম টেস্টটা আমাদের জন্য একটা সারপ্রাইজ করার একটা ভেরি গুড অপরচুনিটি। যদি আমরা কোনো রকমে মানে 2 দিন 2.5 দিন ডমিনেট করে ফেলি, বা অ্যাটলিস্ট যদি ওদেরকে প্রেশারে রেখে আগায় চলে যাই, ওরা বুঝে ওঠার আগেই আমরা একটা টেস্ট ম্যাচে গ্রিপ নিয়ে নিতে পারবো। আদারওয়াইজ অনেক টাফ হবে, মানে টক্কর দিতে হবে। ওরা 500 করলে আমাদের 500 করতে হবে, এমন না যে আমরা সেকেন্ড ইনিংস দিকে পোষায় দিব, না, হবে না। ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আপনি একটু বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া টিম বাদে আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি। তামিম ইকবাল, তিনি কমেন্ট্রি করতে যাচ্ছেন। তামিম ইকবালকে আমরা আসলে খেলার মাঠে দেখে অভ্যস্ত, কমেন্ট্রি আমরা দেখেছিলাম বিপিএলে, একটা পূর্ণাঙ্গ সিরিজ তিনি কমেন্ট্রি করতে যাচ্ছেন। মানে
আপনার কাছে কি মনে হয় যে আপনিও যেহেতু ইন্টারন্যাশনাল কমেন্টেটর, তামিমের জন্য আসলে চ্যালেঞ্জ কি হতে পারে? মানে নিশ্চয়ই সেখানে একটা চ্যালেঞ্জ তো থাকেই। মানে আমার যা মনে হয় যে গতবার থেকে এবার সে আরও ভালো করবে, কারণ এর মাঝে আমি দেখেছি ওয়ার্ল্ড কাপের সময়ও কিন্তু সে স্টারের সাথে শো করেছে, ইএসপিএন ক্রিক ইনফোর সাথে শো করেছে। আমি একটা মানে একদম ইনসাইড খবর দেই যে হি অ্যাকচুয়ালি গট আ ট্রেনিং কমেন্ট্রির জন্য। এই সিরিজে যাওয়ার আগে উনি ট্রেনিং করে গিয়েছেন। সো এই জায়গা থেকে অবভিয়াসলি তার প্রিপারেশন লেভেলটা আপনি বুঝতে পারতেছেন। ওই যা মানে যেখান থেকে ট্রেনিং করেছে একদম প্রফেশনাল জায়গা থেকে সে ট্রেনিং করেছে। সো ওই জায়গা থেকে নিশ্চয়ই যেগুলো বেসিক আছে সেগুলো নিয়ে তিনি কাজ করেছেন। আর তার রোলটা হচ্ছে গিয়ে কালার, মানে কমেন্ট্রিতে দুইটা, একজন যে লিড যে ফার্স্ট বলটা ডেসক্রাইব করে, তারপরে সেকেন্ড যিনি পরের ওই অ্যানালিসিসটা করে তাকে বলে কালার। সো তামিম যেহেতু ফর্মার ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটার, সো ওই জায়গা থেকে তাকে ওই অ্যানালাইসিসের দায়িত্বটা দিবে। আর প্রথম কথাটা যেটা, সেটা হয়তো হার্ষা বলবে বা মুরালি কার্তিক বলবে বা রবি শাস্ত্রী বলবে, আতার ভাই বলতে পারেন। এই রোলটা হলো ডিফারেন্সিয়েট এভাবে করে, যারা ফর্মার ক্রিকেটার বা যারা একটু মানে রিলেটিভলি নিউ এই ফিল্ডে, তাদেরকে শুরুতে কালার দিয়ে শুরু করে, যাতে তারা কমফোর্টেবলি তাদের মতো করে কথা বলতে পারে। তার ওই প্রেশারটা নাই যে এখন বল দেখলাম, বল দেখার সাথে সাথে এই বলটাকে ডেসক্রাইব করতে হবে। এটা অনেক ডিফিকাল্ট টাস্ক। আমি বলছি না যে তামিমকে দিয়ে হবে না ভাই, বাট ইট টেক্স টাইম। সো তামিমের ওই লাক্সারিটা থাকবে যে তিনি একটু ওয়েট করে দেখতে পারবেন বলটা কী হয়েছে, তখন তিনি তার ক্রিকেটিং অ্যানালাইসিসটা রিল্যাক্সলি বলতে পারবেন। আর যত বলবেন তত ইমপ্রুভ করবেন। আমরা প্রথম যেবার তিনি কমেন্ট্রি করেছেন সেবারের তুলনায় পরের বার যখন আবার করেছেন ইন্টারন্যাশনাল সিরিজে, তখন আরও বেটার লেগেছে। সো যত গ্র্যাজুয়ালি তিনি করবেন তত বেটার হবে। আর তার এই ট্রেনিংটা নিশ্চয়ই হেল্প করবে আমার মনে হয়। কিন্তু তামিম ইকবাল নিশ্চয়ই মাঠেই বেশি তাকে মানায়, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি, মানে তামিম ইকবাল, ব্যাটার তামিম ইকবাল তো অলওয়েজ মানে ফার্স্ট চয়েস থাকবে। বাট আপনার এটাও বুঝতে হবে যে সব প্লেয়ারেরই কিন্তু একটা সময় থাকে। এমন না যে তামিম সাকিব একসাথে শুরু করেছে দেখে শেষও একসাথেই করতে হবে। ফিটনেস থাকে, পারিপার্শ্বিকতা থাকে, ফর্ম থাকে। খেলা থেকে আপনি দূরে থাকলে অনেক ডিফিকাল্ট ওই খেলায় আবার সাডেনলি ব্যাক করা। তামিমের আমি যতটুকু জানি টেস্ট ক্রিকেট খেলার মতো তার ফিটনেস নাই, কারণ তার কোমরে একটা ইস্যু আছে। ডক্টর বলেছেন যে টানা 2-3 দিনের মতো মাঠে থাকা তার জন্য ডিফিকাল্ট। তার একটা ওয়ানডে খেলার পর একদিন রেস্ট লাগে, রিকভারি লাগে। হয়তো টি20 খেলতে পারেন, ওয়ানডে খেলতে পারেন, বাট টেস্ট তার জন্য ডিফিকাল্ট। বাট তার যে ব্যাটিং আমার মনে হয় যে সবচেয়ে বেশি সুইটেবল টেস্ট ক্রিকেটে। মানে আমি তাকে চাবো টেস্ট ক্রিকেটে দেখতে। এখন যদি এমন আমাকে অপশন বলে যে তামিমকে কোন ফর্ম্যাটে দেখতে চাও, আমি টেস্ট ফর্ম্যাট, বাট টেস্ট ফর্ম্যাটে তাকে পারমিট করছে না এখন। সো ওই জায়গা থেকে এখন তো আপনি 6 মাস 1 বছর হয়েছে না খেলেন, আসলে সে লাস্ট বিপিএল খেলেছে মনে হয়। সো অনেক লম্বা সময় চলে গিয়েছে কিন্তু তার এত কিছুর মধ্যে দিয়ে। এরপরে এসে ন্যাশনাল টিমে তার মতো যে প্লেয়ার হয়তো ক্যালিবার আছে যে খেলে ফেলতে পারবে, রান করে ফেলতে পারবে, কিন্তু আপনি যদি লং রানে ভাবেন যে এখন এসে তিনি কী অ্যাচিভ করবে অ্যাজ আ ক্রিকেটার, যদি আমি বলি কোনো রেকর্ডের পেছনে দৌড়াচ্ছেন কি না, বা এর থেকে ভালো না যে আপনি নতুন কাউকে সুযোগ দেন। ওই ছেলেটা যে নতুনই আছে, আমাদের সাদমানের কথা যদি বলি, আমাদের জয়ের কথা যদি বলি, জাকিরের কথা যদি বলি, এরা যদি এখন ফেল না করে তাহলে শিখবে কখন? আমরা যদি এক্সপেক্ট করি যে ওরা ফেল করছে বাদ দিয়ে দাও, ভাই কোনো মানে যে সাকসেসফুল মানুষ এমন কেউ নাই যে ফেল না করে সাকসেস হয়েছে। সো আমাদের ওদেরকে ওই সুযোগটাও দিতে হবে। তামিমের আমার মনে হয় যে হি ইজ ডান। আমার দিক থেকে মনে হয় যে হি শুড ফোকাস অন সামথিং এলস। কমেন্ট্রি ইজ আ ভেরি গুড অপশন ফর হিম। অনেক সময় শুনছি ক্রিকেট বোর্ডে ঢুকবেন কিনা, তো ক্রিকেটের উন্নয়নেও যদি তিনি আসেন, উইচ ইজ ভেরি গুড। বাট আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিমকে দেখছি না। এখন ডোমেস্টিক তিনি খেলবেন কি খেলবেন না এটা তার ব্যাপার, বাট আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট তার আর আছে। না অবশ্যই, বাট মুশফিকের আছে। মুশফিকের 100% আরও 2-2.5 বছর আরামসে খেলতে পারবেন। সাকিবও যে টাইপের প্লেয়ার 2-2.5 বছর খেলতে পারবেন। আই এম ডাউটফুল অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ। সো হ্যাঁ, মানে মাশরাফি তো আর খেলেনি না। সো এই আর কি আমাদের যে টপ 5 প্লেয়ার যারা ছিলেন আর কি ওদের। না পুরো টেস্ট নিয়েই তো আসলে কথা হলো, যেহেতু প্রথম টেস্টের আজকে প্রিভিউ ডে, আমরা মানে ক্রীড়া সাংবাদিকতার ভাষায় বলি প্রিভিউ ডে। তো আমি একেবারে আপনার কাছে একটা প্রেডিকশন চাই, যেহেতু ভারত আসলে 11 বছর ধরে তাদের ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারে না, এর মধ্যে তারা মাত্র 4টা টেস্ট হেরেছে, মানে তার মানে পরিসংখ্যানটা খুবই স্ট্রং ভারতের পক্ষে। কিন্তু তারপরেও যদি আপনার প্রেডিকশন আমি জানতে চাই, মানে আমি প্রথম টেস্টও না, আমি পুরো সিরিজের ফলাফলটা জানতে চাই। কি ভেজাল! আমি ওই সময় বললাম যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন 2 দিন না বলা দেখা পর্যন্ত আমি ফার্স্ট ম্যাচের প্রেডিকশন দিতে পারতেছি না। মানে খুবই অবভিয়াস না? আমি অ্যাজ আ ফ্যান বা অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট ফলোয়ার আমি চাবো বাংলাদেশ অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতুক।
যদি নাও জিতে আমার মনে হয় যে এমন ফাইট দেখ যাতে ইন্ডিয়া মনে রাখে। যদি আমরা একটা টেস্টও না জিততে পারি, আমি চাবো যে বাংলাদেশ ইন্ডিয়াকে বোঝাক যে বাংলাদেশ টেস্ট টিম হিসাবে অনেক উন্নতি হয়েছে, এটা আমি চাই। এখন যদি জিতে যায় এটা হলো গিয়ে মানে কি বলবো, এর থেকে তো আর বড় কিছু হইতে পারে না। বাট যদি নাও জিতে আমি ডিসহার্টেন্ড হব না। আমি ডিসহার্টেন্ড হব কখন, যদি দেখবো যে বাংলাদেশ একদম মানে সাডেনলি একটা চেঞ্জ টিম হয়ে গেল। পাকিস্তানে যে দলটা ছিল ওই দলের ওই মন মানসিকতা যদি থাকে, তারপরে হারুক, আই উইল বি হ্যাপি। বাট যদি সাডেনলি আমরা আবার আগের টেস্ট টিম হয়ে যাই, 120 রানে অল আউট উইদাউট এনি রিজন, বোলাররা উইকেট নিতে পারছে না বা কোনো ফাইট দিতে পারছে না, তখন আমার মনে হবে যে না, তাহলে পাকিস্তানের জয়টা মনে হয় অন্যরকম কিছু ছিল, তা এটা কনসিস্টেন্ট না, আবার আমাদের অনেক কাজ করা বাকি আছে। আমি ইন্ডিয়াকে ফেভারিট রাখতেছি, আমি অবভিয়াসলি ইন্ডিয়াকে ফেভারিট রাখছি, বাট আমি আশা করবো বাংলাদেশ যদি একটা টেস্ট জিতে, এটা আমাদের টেস্ট ক্রিকেটে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আরেকটা জিনিস, টস ভাইটাল, টসটা খুব ভাইটাল হবে। কেন? আমরা পাকিস্তানের এগেনস্টে 2টা ম্যাচেই টস জিতেছি, খেয়াল করেছেন কিনা আপনি? আমাদের কিন্তু ওইটা খুব বড় অ্যাডভান্টেজ হয়েছে। আমরা ওই যে বললাম না, বুঝে উঠতে দেওয়ার আগেই আমরা যদি টসটাও যদি আমাদের ভাগ্যও দরকার একটু, টসটা যদি আমাদের ফরে যায় প্রথম টেস্টের প্রথম টসটা, ইউ নেভার নো, আমরা কিন্তু স্টার্ট ভালো করতে পারি। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ অমি ভাই আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে, এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর নিশ্চয়ই আপনারা অনেক বেশি আশাবাদী। বাংলাদেশ দল আগামীকাল খেলবে এবং কেমন করে আসলে সেটা আমরা হয়তো বা 5 দিন পরেই বলতে পারবো, তবে এতটুকু আমরা আশা করতে পারি বাংলাদেশ ভালো কিছু করবে, অন্তত টেস্ট না জিতলেও ভালো খেলুক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি। আবারও প্রথম টেস্টের প্রথম দিনের পুরো কাটা ছেঁড়া নিয়ে আবারও কিন্তু আমি আর অমি ভাই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।